তারপর তো নিবারণ নামের লোকটা এই নিবারণ ভবনের মাটি থেকে মিলিয়ে গেল। এবাড়ির কোনো দর্পণে আর তার ছায়া পড়ল না, এবাড়ির কোনো টেবিলে আর তার পাত পড়ল না। শুধু হেমাঙ্গিনী নামের একটা রোগা পাতলা মানুষের হেফাজতে রয়ে গেলেন যুগ যুগান্তকাল ধরে। এই যুগগুলো যে হেমাঙ্গিনীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে সেটা কারোর খেয়ালে এলো না। প্রথম প্রথম হেমাঙ্গিনী মানে ছেলেদের যখন কৃষ্ণ কেশদাম ছিল তখন তিনি ছুটে আসতেন, ওরে ডাক্তারবাবুকে শিগগির একবার খবর দে, বুকের ব্যথা বলছেন। তারপর ক্রমশ মাঝে মাঝে এসে বলতেন, দেখ ডাক্তারবাবুকে যদি একবার খবর দিলে আসেন, কদিন ধরেই তো বুকটায়। তারপর অনেক দিন পরে কখনো কখনো আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়াতেন, বলতেন, তোরা কি কেউ আসতে পারবি, কিরকম যেন করছেন। তখন ছেলেদের চুলও সাদা হয়ে এসেছে, কারো ব্লাড প্রেশার, কারো ডায়াবেটিস। নাতিরা একবার ঘুরে এসে বলতো, ও কিছু না, পেটে গ্যাস ট্যাস হয়েছে হয়তো। নাতবউরা মুখ টেপে হাসতো আর বলতো, কিছু হবে না ঠাকুমা, ভয়ের কিছু নেই, ওনার অমরত্বের বর পাওয়া আছে। তারপর কতদিন যেন হেমাঙ্গিনী আর ছেলেদের কাছে এসে দাঁড়ায়নি কে জানে। শেষের দিনটা এলো একেবারে নিঃশব্দে। চাকরটা বলে গেল, বাবু, ঠাকুমা বললেন আপনারা সবাই ও ঘরে আসুন। বহুদিন পর হেমাঙ্গিনী আজ এই ঘরে এসে দাঁড়ালেন। আস্তে আস্তে বললেন, তোমাদের কাছে একটা কথা বলতে এসেছিলাম। হেমাঙ্গিনীর ছেলে বউ নাতি নাতনিরা কিন্তু হৃদয়হীন নয়, তাই তারা সবাই মিলে ব্যস্ত হয়ে উঠে বলে উঠল, তা তুমি কি বলে এখানে এলে, আমাদের ডাকলেই তো যেতাম। থান পড়া হেমাঙ্গিনী বউকে দেখে এই প্রথম মনে হলো মাও বুড়ো হয়েছেন। তবু সেজ নাতি বলে উঠল, আচ্ছা ঠাকুমা, একেবারে এই বিছানার চাদরটা না পড়লেই কি চলে না? আজকাল তো দেখি বাবা সবাই শাড়ি ফাড়ি চুড়ি টুড়ি সবই পরে। হেমাঙ্গিনী এ কথার কোনো উত্তর দেন না, শুধু তার দিকে একবার তাকিয়ে দেখে বলেন, যা বলতে এসেছিলাম। একটু থামলেন, তারপর বেশ স্থির স্বরে বললেন, শুনলাম কর্তা কি কি খেতে ভালোবাসতেন, তার একটা ফর্দ তৈরি হচ্ছে, ভোজ খাওয়ানো হবে বলে। তাই মনে করলাম সত্যি যদি কোনো মানে থাকে তবে ওই ফর্দর সাথে দুটো আঙুল লিখে দে। কি লিখে দেব? চমকে উঠল উদ্দিষ্ট ব্যক্তিরা। হেমাঙ্গিনী বললেন, ওই তো বললাম, বড় বড় ভালো আঙুল। আরেকটু থামলেন, সকলের দিকে চোখ ফেলেও কারোর দিকে না তাকিয়ে বললেন, অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে হয়েছিল, কেবলই বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি? অনেকদিন ধরে বলছেন? ঘরের লোকেরা প্রায় সর্পাহতের মতো আর্তনাদ করে উঠল। অনেকদিন ধরে ইচ্ছে হয়েছিল বাবার, দাদুর, মামার, জেঠুর। কি লজ্জা, কি লজ্জা। মরমে সবাই মরে গেল ওরা। হেমাঙ্গিনী ওদের দিকে তাকাচ্ছেন বলে মনে হলো না, বোধহয় দেয়ালের দিকেই তাকিয়ে রইলেন। একটু পরে বোধহয় নিজেকে একটু সামলে নিয়ে ছোট ছেলে বলল, এ কথা বলার চেয়ে তুমি আমাদের গালে একটা চড় মারলে না কেন মা? বাবার দুটো আঙুর খেতে ইচ্ছা হয়েছিল, কেবলই বলেছে সেই কথা, অথচ তুমি এই তুচ্ছ বস্তুটা কখনো আমাদের আনতে বলনি। ভাবা যায় কথাটা? হেমাঙ্গিনী দেয়ালের দিক থেকে ছেলের মুখের দিকে তাকালেন। সে মুখে ধিক্কার, ভৎসনা আর ক্ষোভের তীব্র অভিব্যক্তি। মেজ ছেলের কণ্ঠে ধিক্কার ধ্বনিত হলো, বেশ তো মা, আমরা যদি এতই পাষণ্ড ছেলে হই বাবার, চাকর বাকরকে দিয়ে তো আনাতে পারতে। হেমাঙ্গিনী এখন কথা বললেন, আস্তে আস্তে থেমে থেমে, আনিয়েছিলাম দৌদি, ছোট্ট ছোট্ট টকে বিষ, দেখে কর্তা ছুঁড়ে ফেলে দিয়েছিল। তা দিতেই পারেন? এক ভাইজি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠল, নিজে কি জিনিসটাই না আনতেন জেঠু, ভাবো একবার জেঠিমা,
নিউ মার্কেটের ফল ভিন্ন মনেই ধরতো না তার। বড়দিনে আপেল, কমলা লেবু, থোকা থোকা আঙুর, কত কি না আনতেন। আর সেই মানুষটাকে না দুটো আঙুর খেতে চেয়ে টক আঙুর পেলেন, ছুঁড়ে ফেলে দিলেন। কণ্ঠরোধ হয়ে গেল তার। বড় ছেলে রুদ্ধ কণ্ঠে বলে, কথাটা আমাদের কানে একবারও তুললে না মা? বাড়িতে এত জিনিস আসে, এত টাকা পয়সা খরচ হচ্ছে। আর মেজে মেয়ে বলে উঠল, দুঃসময়ে কিছু বলা উচিত না মা, তবু না বলে পারছি না। ইদানিং তুমি বাবাকে বড্ড করেছো। যে মানুষটা চিরকাল শৌখিন, কি বাবু কি নবাবী মেজাজ ছিল তার, সেটা যেন তুমি ভুলেই গিয়েছিলে। মাঝে মাঝে তো গেছি দেখতে, দেখেছি বিছানার চাদরের কি ছিঁড়ি ছাদ, পরম পরিচ্ছেদেও। বলতে বলতে তারও গলা ধরে এলো। ছোট ছেলে আবার বলল, ওসব তবু ধরছি না, কিন্তু ভাবতে মাথা কাটা যাচ্ছে। বাবার একটা আঙুর খেতে ইচ্ছা হয়েছিল, সেটাও তিনি চেয়ে পাননি। কি করে পেরেছিলে মা? হেমাঙ্গিনী তার ক্ষীণ দৃষ্টি সকলের মুখের দিকে তাকিয়ে একবার চোখ বোলাতে চেষ্টা করলেন। ঝাপসা ঝাপসা একটা অবয়ব ছাড়া কিছুই বুঝতে পারলেন না। তাই বোধহয় আবার দেয়ালের দিকে তাকিয়ে রইলেন। এই দেয়ালটাই কি আরো বহু মানুষের মাথা কাটা যাওয়ার ইতিহাস লেখা রয়েছে, সেটাই পড়ছেন? কিন্তু এই আবেগের স্রোতের মধ্যে কেমন করে যে তিনি নিজেকে এমন নিরাবেগ রাখতে পারলেন? একেবারে শুকনো খটখটে গলায় আস্তে আস্তে থেমে থেমে বললেন, তোমরা নিজেদের জ্বালায় ব্যস্ত থাকো বাবা, তাই তোমাদের বলতে বড় লজ্জা করেছে। লজ্জা? লজ্জা করেছে? একযোগে কে কে যেন বলে উঠল, বলতে তোমার লজ্জা করেছে? একটা টনটনে গলা বলে উঠল, এটা বলতে তো তোমার লজ্জা করা উচিত ছিল দিদা। ছি ছি, ভাবতে গেলে বিশ্বাস হচ্ছে না। তোমার এই অদ্ভুত লজ্জা দেখে হাসবো না কাঁদবো। সারা ঘরে কথার সমর্থনে ঢেউ খেলে যায়। কিন্তু লজ্জার আঘাতে জর্জরিত হেমাঙ্গিনী দেবী কাঠ করার আসামির মতো মাথা হেট করে দাঁড়িয়ে না থেকে হঠাৎ কেমন করে বেসুরে ভাঙা গলায় বলে উঠেন, ও মা, কি আশ্চর্য! তোমাদেরও তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। তোমাদেরও তাই মনে হতো, তাই না? হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান। কোনটা করতে কে জানে।